নমস্কার, আমি রূপা দেব। রূপার গল্পবেলায় আপনাদের সবাইকে স্বাগত। আজ যে গল্পটি আমি বলবো তার নাম শেষ কবিতা। রচনা রাজেশ দত্ত। শান্তিনগর একটি ছোট্ট শহর। চারপাশে সবুজ মাঠ, একপাশে বইছে ধলেশ্বরী নদী। শহরটা যেন সময়ের বাইরে, যেখানে সন্ধ্যার পর অল্প অল্প কুয়াশা নামে আর কাশবনে বাতাসে বয়ে আসে কোনো হারিয়ে যাওয়া গানের সুর। এই শহরের বুকেই বেড়ে উঠেছে ঈশান, একজন কবি, একজন স্বপ্নরাজ যুবক। ঈশান শহরের লাইব্রেরিতে বসে কবিতা লেখে। পুরনো বটগাছের নিচে বসে হারিয়ে যায় রবীন্দ্রনাথের কবিতায়। কিন্তু তার জীবন থেকে ভালোবাসা সবসময় দূরেই থেকেছে। সে জানে তার কবিতার মতোই তার প্রেমও একদিন হয়তো অসমাপ্তই থেকে যাবে। কিন্তু একদিন ঈশানের জীবনে ঝড়ের মতো আসে অর্পিতা, হঠাৎ করেই। কলেজের নূতন ছাত্রী, শহরের বাইরে থেকে এসেছে। লম্বা চুল, গভীর চোখ আর হাসির মধ্যে একরকম স্নিগ্ধতা, যেন শরতের আকাশ। ওদের প্রথম দেখা হয় এক বৃষ্টি ভেজা সকালে। ঈশান লাইব্রেরির বারান্দায় বসে কবিতা লিখছিল, আর হঠাৎ করেই অর্পিতা এসে দাঁড়ায় তার সামনে। আপনার কলমটা পাবো কি? ঈশান চমকে তাকায়। চোখের সামনে এক অপরূপ দৃশ্য। অর্পিতা ভিজে চুল পেছনে সরিয়ে হাসছে। ঈশান কিছু বলতে পারে না, শুধু কলমটা বাড়িয়ে দেয়। এরপর দিনগুলো বদলে যেতে থাকে। অর্পিতা আর ঈশান একসঙ্গে কবিতা পড়ে, নদীর ধারে বসে গল্প করে, সন্ধ্যার পর শঙ্খ চিলের ওড়াউড়ি দেখে। ঈশানের একাকিত্ব যেন মিলিয়ে যায়, তার কবিতায় নতুন আলো আসে। কিন্তু ভালোবাসার গল্পগুলো কি সবসময় পূর্ণতা পায়? অর্পিতার হঠাৎ বিয়ে ঠিক হয়ে যায়। তার বাবা চান না তিনি এই ছোট শহরে থেকে যান। শহরের বাইরে এক সম্ভ্রান্ত পরিবারে তার বিয়ে হবে। ঈশান কিছুই করতে পারে না, অর্পিতাও অসহায়। ঈশান, যদি সবকিছু ছেড়ে আমি তোমার কাছে থাকতে পারতাম। ঈশান কোনো উত্তর দেয় না। সে জানে ভালোবাসা সবসময় পাওয়ার জন্য নয়, কখনো কখনো ভালোবাসা শুধুই হারিয়ে যাওয়ার গল্প। বিয়ের দিন শহরটা যেন থমকে যায়। ঈশান চলে যায় তার প্রিয় বটগাছের নিচে, হাতে একটা খোলা ডায়েরি। শেষ কবিতার লাইনটা লিখে ফেলে, ভালোবাসা মানে পাওয়ার প্রতিশ্রুতি নয়, ভালোবাসা মানে হারিয়েও কাছে থাকার গল্প। তারপর একদিন শান্তিনগরের ধলেশ্বরী নদীর তীরে পাওয়া যায় সেই ডায়েরি। কিন্তু ঈশান কোথায়? সে কি হারিয়ে গেছে, নাকি কোনো এক কবিতার মধ্যে চিরদিন বেঁচে থাকবে? অর্পিতার বিয়ের রাত। শহরের বাতাস ভারী হয়ে আছে, যেন ধলেশ্বরী নদীও শোক করছে। কিন্তু সেই রাতে ঈশানকে কেউ খুঁজে পায়নি। বটগাছের নিচে পড়েছিল তার কবিতার ডায়েরি। তাতে শেষ লেখা ছিল, আমি আছি, আমি নেই, আমি ছিলাম, আমি থাকব ভালোবাসার ছায়ায়। শান্তিনগরের মানুষজন খোঁজাখুঁজি শুরু করল। কেউ বলল ঈশান হয়তো শহর ছেড়ে চলে গেছে।
কেউ বলল সে নদীতে ঝাঁপ দিয়েছে, কেউ আবার বলল সে কোথাও লুকিয়ে নেই তো। কিন্তু কোথাও তার কোনো চিহ্ন নেই। অর্পিতা বিয়ের পর চলে গেল কলকাতায়, নতুন জীবনের দিকে। কিন্তু শান্তিনগর ভুলতে পারল না ঈশানের গল্প। এরপর ঘটতে থাকলো অদ্ভুত সব ঘটনা। প্রথম ঘটনা, লাইব্রেরির সেই পুরনো চেয়ারে মাঝরাতে কেউ বসে থাকে, আর সকালে সেখানে পাওয়া যায় কবিতার নতুন লাইন। আমি ছুঁয়ে আছি বাতাস হয়ে, ভালোবাসার ছায়ায়। দ্বিতীয় ঘটনা, ধলেশ্বরী নদীর ঘাটে কেউ একজন মাঝরাতে বাঁশি বাজায়, ঈশানের মতো করেই। তৃতীয় ঘটনা, শহরের এক বয়স্ক লোক বলল সে রাতের অন্ধকারে বটগাছের নিচে ঈশানকে দেখেছে, হুবহু আগের মতো, কিন্তু তার চোখে এক অদ্ভুত শূন্যতা। একদিন হঠাৎ করে অর্পিতা ফিরে এলো শান্তিনগরে। তার চোখে ছিল একরকম আতঙ্ক, এক অনিদ্রার ছাপ। সে বলল কলকাতার নতুন জীবনে সে কিছুতেই শান্তি পাচ্ছিল না, আর প্রতিদিন এক অদ্ভুত স্বপ্ন দেখছিল। ঈশান তার জানলার বাইরে দাঁড়িয়ে আছে, বলছে ফিরে এসো শান্তিনগরে। আমার অসমাপ্ত কবিতার শেষ লাইন এখনো লেখা হয়নি। অর্পিতা ভয় পেয়ে যায়, তাই সে ফিরে আসে। কিন্তু ফিরে আসার পর এক রাতে নদীর ঘাটে এক ছায়ামূর্তি দেখে চমকে ওঠে। সে কি ঈশান, নাকি কোনো অলীক মায়া? শহরের লোকেরা নানা গল্প বানায়, ঈশান মরেনি, সে লুকিয়ে আছে। কেউ বলে আরে ঈশান নদীর জলে মিশে গেছে, কিন্তু তার আত্মা এখানে ওখানে ঘুরে বেড়ায়। আবার কেউ বলে ঈশান এক অজানা কাব্যের অংশ হয়ে গেছে, যেখানে প্রেম, মৃত্যু আর রহস্য একসঙ্গে জড়িত। কিন্তু সত্যিটা কি? এক রাতে অর্পিতা একা বটগাছের নিচে যায়। বাতাস থমথমে, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ পেছন থেকে একটা গলা, তুমি ফিরেছ? অর্পিতা ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, কিন্তু পেছনে তো কেউ নেই। বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল, আর বটগাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো মাটিতে পড়তেই দেখা গেল সেখানে একটা ছায়া। অর্পিতা থরথর করে কাঁপছিল। এই ছায়াটা কি ঈশানের, নাকি তার নিজের মনই তাকে ধোঁকা দিচ্ছে? হঠাৎ দূরে নদীর ধারে একটা শব্দ হলো, পা টিপার আওয়াজ। কেউ যেন ধীরে ধীরে এগিয়ে আসছে। অর্পিতা এক দৌড়ে লাইব্রেরির দিকে গেল, যেখানে একসময় ঈশান বসে কবিতা লিখত। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই এক জায়গায় চোখ আটকে গেল। ঈশানের হাতের লেখা, ডায়েরির পাতায় নতুন লাইন লেখা, তুমি ফিরে এসেছ, এবার সত্য জানবে। পরের দিন সকালে অর্পিতা শহরের সবচেয়ে বয়স্ক মানুষ হরিপদ দাদুর কাছে গেল। দাদু, ঈশান কোথায়? শহরের সবাই জানে, কিন্তু কেউ কিছু বলছে না। হরিপদ দাদু দীর্ঘশ্বাস ফেললেন, চোখে যেন কষ্ট ভেসে উঠল। ঈশান, ওকে শেষবার কবে দেখেছিলাম জানো? সেই রাতে, আমার বিয়ের দিন,
তারপর থেকে কেউ আর দেখেনি। সত্যিটা হলো, আমরা ঈশানকে হারাইনি, ও আমাদের মাঝেই আছে। কিন্তু কিভাবে, সেটা তুমি জানার জন্য তৈরি তো মা? অর্পিতার গা শিউরে উঠল। সেই রাতেই অর্পিতা আবার গেল ধলেশ্বরী নদীর ঘাটে। শান্ত জলে জোছনার আলোয় ঢেউগুলো যেন চকচক করছে, কিন্তু কোনো একটা ছায়া দেখা গেল জলের ওপর। অর্পিতা ধীরে ধীরে এগিয়ে গেল। হঠাৎ বাতাসের মধ্যে একটা গলা শোনা গেল, অর্পিতা, আমি তোমার কাছেই ছিলাম, কিন্তু তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? অর্পিতা ধপ করে বসে পড়ল। এই কণ্ঠস্বর তো ঈশানের, কিন্তু কিভাবে? ঈশান কি সত্যি মারা গেছে, নাকি সে কোনোভাবে ফিরে আসতে চায়? হঠাৎ পেছনে কারো উপস্থিতি অনুভব করল অর্পিতা। অর্পিতা ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। তার সামনে দাঁড়িয়ে আছে হরিপদ দাদু। দাদু, আপনি এখানে? হরিপদ দাদুর চোখে এক অদ্ভুত বিষণ্ণতা। তিনি ধীরে ধীরে বললেন, এসো, সময় হয়েছে তোমাকে সত্যি কথা বলার। অর্পিতা চুপচাপ তার সঙ্গে হাঁটতে লাগল। নদীর পাশ দিয়ে হেঁটে তারা চলে এলো শহরের পুরনো পোড়ো বাড়িটার সামনে, যে বাড়িটা বহু বছর ধরে বন্ধ ছিল, কেউ সেখানে যেত না। এই বাড়ির নিচে লুকিয়ে আছে ঈশানের শেষ চিহ্ন মা। অর্পিতার শ্বাস আটকে এলো। মানে, এখানে কি আছে? ঈশানের হারিয়ে যাওয়ার আসল কারণ। হরিপদ দাদু এক লণ্ঠন জ্বালালেন, তারপর দরজা খুলে ভেতরে ঢুকলেন। ঘরের ভেতরে বড় ধুলো জমে আছে, দেয়ালে পুরনো ছোপ ছোপ দাগ। দাদু একটা মাটির অংশে লাঠি দিয়ে আঘাত করলেন। একটা কাঠের দরজা দেখা গেল। তোমার জানা দরকার, ঈশান নিজের ইচ্ছায় হারিয়ে যায়নি, ওকে হারিয়ে যেতে বাধ্য করা হয়েছিল। অর্পিতা বিস্ময়ে তাকিয়ে রইল। কি বাধ্য করেছিল? তোমার বাবা। অর্পিতা চমকে উঠল। বাবা? আমার বাবা? হ্যাঁ, তোমার বাবা কখনো চায়নি তুমি ঈশানের সঙ্গে থাকো। ওর দারিদ্র্য, ওর কবিতা, ওর বিপ্লবী মন, এসব তোমার বাবার পছন্দ ছিল না মোটে। তাই বিয়ের আগের রাতেই ওর লোকজন ঈশানকে তুলে নিয়ে যায়। অর্পিতার পুরো শরীর ঠান্ডা হয়ে এলো। তারপর ঈশান ফিরে আসতে চেয়েছিল, কিন্তু ওকে এমনভাবে ভয় দেখানো হয়েছিল যে সে আর সাহস করেনি। ওর হাতে একটা শেষ শর্ত দেয়া হয়েছিল, শান্তিনগর ছেড়ে তাকে চলে যেতে হবে, নইলে নইলে অর্পিতার কণ্ঠ শুকিয়ে গেল। হরিপদ দাদু ধীরে ধীরে বললেন, নইলে তোমাকে মেরে ফেলা হবে। সেদিন রাতে ঈশান তার কবিতার শেষ লাইন লিখেছিল, আমি আছি, আমি নেই, আমি ছিলাম, আমি থাকব, ভালোবাসার ছায়ায়।
তারপর সে শহর ছেড়ে চলে যায়, কাউকে কিছু বলে না। সেই রাতের পর কেউ আর তাকে দেখেনি, কেউ জানে না সে কোথায় গেছে। অর্পিতা স্তব্ধ হয়ে বসে পড়ল। তার ভালোবাসার মানুষকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, অথচ সে কিছুই জানত না। তার চোখে জল গড়িয়ে পড়ল। তাহলে ঈশান কি এখনো বেঁচে আছে? হরিপদ দাদু দীর্ঘশ্বাস ফেললেন। তা কেউ জানে না মা, কিন্তু ওর কবিতা এখনো বেঁচে আছে। আর তাই তুমি যদি সত্যিকারের উত্তর খুঁজতে চাও, তাহলে তোমাকে যেতে হবে ও শেষ কবিতার পথে। অর্পিতা উঠে দাঁড়ালো। সে এবার ঈশানকে খুঁজে বের করবেই। সকালের আলো ফোটার আগেই অর্পিতা শান্তিনগর ছেড়ে বেরিয়ে পড়ল। সে জানত না কোথায় যাবে, কিভাবে খুঁজবে ঈশানকে। শুধু জানত সে থেমে থাকবে না। হাতে ছিল ঈশানের পুরনো ডায়েরি, যেখানে লেখা ছিল, যদি কখনো আমায় খুঁজতে চাও, তবে কবিতার পথে এসো, আমি সেখানে আছি। কবিতার পথ, এর মানে কি? অর্পিতা ট্রেনে চড়ে প্রথম গেল কলকাতা, যেখানে বহু কবির ছায়া মিশে আছে। সে কলেজ স্ট্রিটে খুলল, বইয়ের দোকানে ঈশানের নাম খুঁজল। কফি হাউসে গিয়ে পুরনো কবিদের জিজ্ঞেস করল, ঈশান নামে কোনো কবিকে চেনেন আপনারা? কেউ চেনে না। একটা নির্জন সন্ধ্যায় গঙ্গার ধারে বসে অর্পিতা ক্লান্ত হয়ে পড়ল। চোখ বুঝতেই মনে পড়ল, ঈশান একবার বলেছিল, আমি যদি কোথাও হারিয়ে যাই, তবে রবীন্দ্রনাথের আশ্রয়ে যাব। রবীন্দ্রনাথ? অর্পিতা ঠিক করল সে শান্তিনিকেতন যাবে। ছুটে গেল শান্তিনিকেতন পরের দিন, সেই কবির আশ্রমে যেখানে কবিতা বাতাসে মিশে থাকে। সেখানে সে পাগলের মতো খুঁজতে লাগলো। একটা পুরনো লাইব্রেরিতে একজন বৃদ্ধ বলল, একজন যুবক এসেছিল অনেক বছর আগে, সে এখানে বসে কবিতা লিখত, তারপর হঠাৎ একদিন চলে গেল, শুধু একটা কাগজ রেখে গেল। অর্পিতার বুক ধক করে উঠল। কাগজটা কোথায়? বৃদ্ধ একটা হলুদ হয়ে যাওয়া কাগজ বের করলেন। তাতে লেখা ছিল, আমার সন্ধান করো না অর্পিতা, আমি যেখানে গেছি সেখানে ফেরার পথ নেই। অর্পিতা এবার ছুটল বেনারস। ঈশান একবার বলেছিল, যদি আমি কোথাও গিয়ে হারিয়ে যাই, তবে সেই শহরে যাব যেখানে গঙ্গা মৃত্যু আর জীবনকে একসাথে বয়ে নিয়ে যায়। অর্পিতা বেনারসে গিয়ে প্রতিটা ঘাটে ঘুরতে শুরু করল। একদিন মণিকর্ণিকা ঘাটের পাশে এক ফকিরের কাছে জানতে পারল, হ্যাঁ, এক কবি এসেছিল। সে সারা দিন গঙ্গার দিকে তাকিয়ে থাকত, রাতে পুরনো কুটিরে বসে লিখত। কিন্তু একদিন সে আর ফেরেনি। তাহলে এখন সে কোথায় বলতে পারবেন? ফকির বলল, হয়তো গঙ্গার জলে মিশে গেছে, হয়তো অন্য কোথাও চলে গেছে, কিন্তু তার কবিতা রয়ে গেছে। অর্পিতার চোখে অশ্রু জমে উঠল। সত্যি কি ঈশান চিরদিনের জন্য হারিয়ে গেছে?
তবে কেন এখনো বাতাসে তার কবিতার ছায়া বয়ে চলে? অর্পিতা বেনারসের সেই পুরনো কুটিরে ঢুকল, যেখানে ঈশান থাকত। ভেতরে ধুলো জমে গেছে, জানলার বাইরে গঙ্গার ঢেউ আছড়ে পড়ছে। একটা মোমবাতি জ্বলছে কোণের টেবিলে। কে জ্বালিয়েছে? অর্পিতা এগিয়ে গেল। টেবিলের উপর একটা কাগজ রাখা। যদি আমার কবিতা সত্যি বুঝতে পারো, তবে সন্ধ্যা নদীর ঘাটে এসো, আমি সেখানে অপেক্ষা করছি। সন্ধ্যা নদী, এই নামটা তো কোথাও শুনেছি। হঠাৎ তার মনে পড়ল, ঈশান একবার বলেছিল, সন্ধ্যার সময় যখন নদীর জল লাল হয়ে যায়, তখন হারিয়ে যাওয়া মানুষরা ফিরে আসে। অর্পিতা ছুটে গেল সন্ধ্যা নদীর ঘাটে। ঘাটের ধারে একটা ছায়া দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় ধরা পড়ল একজন মানুষ, পাতলা শরীর, লম্বা চুল, মেঘের মতো বিষাদময় চোখ। ঈশান! অর্পিতার গলা দিয়ে আওয়াজ বেরোল না। সে ধীরে ধীরে এগিয়ে গেল, হাতে ঈশানের সেই পুরনো ডায়েরি। ঈশান শান্ত চোখে তাকিয়ে বলল, তুমি সত্যিই এসেছ? অর্পিতার চোখে জল। তুমি কেন চলে গেলে ঈশান? ঈশান দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, কারণ ভালোবাসা সবসময় একসঙ্গে থাকার জন্য নয় অর্পিতা। কখনো কখনো ভালোবাসার সবচেয়ে গভীর রূপ হলো হারিয়ে যাওয়া। তাহলে আমি কি এখানে তোমার কাছে আসতে পারি না? ঈশান কিছু বলল না। সে ধীরে ধীরে নদীর ধারে গিয়ে দাঁড়াল। বাতাসে তার গায়ে চাদর উঠতে লাগলো, যেন সে ধীরে ধীরে মিশে যাচ্ছে রাতের নীরবতার মধ্যে। তুমি কি আবার চলে যাচ্ছ ঈশান? অর্পিতা কান্না চেপে পড়ল। ঈশান একবার তাকালো, তারপর মৃদু হাসল। আমি কখনো কোথাও যাইনি অর্পিতা। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব ভালোবাসার ছায়ায়। এরপর এক মুহূর্তের জন্য অর্পিতা চোখ বন্ধ করল, কিন্তু যখন চোখ খুলল, সেখানে কেউ ছিল না। শুধু বাতাসে ভাসছিল এক টুকরো কাগজ, শেষ কবিতা। আমি ছুঁয়ে আছি বাতাস হয়ে, তুমি যদি খোঁজো আমায় পাবে। কবিতার প্রতিটি লাইনে, ভালোবাসার প্রতিটি আড়ালে। অর্পিতা কাগজটা শক্ত করে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলল, চিৎকার করে বলল, ঈশান! শুনলেন আজকের গল্প? কেমন লাগলো জানাবেন। কোথায় জানাবেন? কমেন্ট বক্সে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখবেন তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আসছি পরের সপ্তাহে শুক্রবার ঠিক এই সময় নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন।